আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষায় বিজ্ঞান। এটি একটি প্রবন্ধ। এটি প্রাবন্ধিক রাজশেখর বসুর লেখা। বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান এর অর্থটা কি? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বাংলা ভাষায় বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা হয়েছে, সেটা কোন ভাষায়? বাংলা ভাষায়। তো এই প্রবন্ধে আছে কি, সে সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আগে বলি, এই রাজশেখর বসু জন্মেছেন 1880 সালে বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে এবং তিনি 1960 খ্রিস্টাব্দে ইহজগৎ থেকে পরলোক গমন করেছেন। তার ছদ্মনাম পরশুরাম। এই যে আমাদের রাজশেখর বসু লিখিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির উৎস বা মূল প্রবন্ধ সংকলন, সেই প্রবন্ধ সংকলনটি হচ্ছে বিচিন্তা। প্রবন্ধ সংকলনটি হচ্ছে বিচিন্তা। আর মূল ভাববস্তুটা এই প্রবন্ধে যে বাংলা ভাষায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে, বাংলা ভাষায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেই সমস্যার সমাধানের প্রস্তাবনা। এখানে বাংলা ভাষায় বিভিন্ন সমস্যা বলতে কোথায় সমস্যাটা হচ্ছে না, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গিয়ে, বাংলা ভাষায় প্রবন্ধ লিখতে গিয়ে, কি বিষয়ে প্রবন্ধ লিখতে গিয়ে? বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। সে সময়ের কিছু প্রাবন্ধিক প্রবন্ধ লিখছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে, মানে বিজ্ঞান বিষয়ে আলোচনা করছিলেন। তো এই বিজ্ঞান বিষয়ে আলোচনা করতে গিয়ে, বাংলা ভাষায় আলোচনা করতে গিয়ে কিছু ত্রুটি বা সমস্যা রাজশেখর বসু লক্ষ্য করেছিলেন। বিজ্ঞান প্রবন্ধটা যাদের জন্য লেখা হচ্ছে, কাদের জন্য লেখা হচ্ছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ কাদের জন্য লেখা হচ্ছে? বাঙালিদের জন্য নিশ্চয়ই। তো যাদের জন্য প্রবন্ধটা লেখা হচ্ছে, তারা যদি সেই প্রবন্ধ পড়ে বুঝতে না পারে, কিংবা যদি যেটা জানানোর চেষ্টা করা হচ্ছে সেটা না জেনে যদি উল্টোটা জানে, তাতে লাভ কিছু হবে কি? নিশ্চয়ই হবে না। কারণ যে উদ্দেশ্যে লেখা হচ্ছে সেই উদ্দেশ্য সাধিতই হবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাঙালিদের বিজ্ঞান বিষয়ে সচেতন করে তোলা, বাঙালিদের বিজ্ঞান বিষয়ে বেশি বেশি করে জানানো, নতুন নতুন তথ্য, নতুন নতুন ভাবে আপডেট দেওয়া। কিন্তু আপডেট দিতে গিয়ে যদি ব্যাকডেটে ফেলে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কেমন শোচনীয় হয়ে দাঁড়াবে। তো সেই সময় কিছু প্রাবন্ধিক বিজ্ঞান বিষয়ে আলোচনা লিখছিল তারা প্রবন্ধ আকারে। সেই প্রবন্ধগুলো কাদের জন্য লিখছিল? বাঙালিদের জন্য। কেন লিখছিল? বাঙালিরা যেন সেই প্রবন্ধগুলো পাঠ করে বিজ্ঞান বিষয়ে নতুন নতুন তথ্য, নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানতে পারে। কিন্তু তারা লিখতে গিয়ে, প্রাবন্ধিকেরা, কিছু কিছু প্রাবন্ধিক, তারা লিখতে গিয়ে অনেক ত্রুটি করে ফেলছিল। মানে ইংরেজি থেকে ওরা বাংলায় অনুবাদ করছিল, আর বিজ্ঞানের যত আবিষ্কার, যত তথ্য সমৃদ্ধ আছে, তা তো সব ইংরেজিতেই আছে। তো ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে গিয়ে, বাংলায় অনুবাদ করতে গিয়ে অনেক প্রাবন্ধিক ভুল করছিল। পরিভাষাগত ভুল, তারপর হচ্ছে ভাবার্থ না লিখে আক্ষরিকভাবে অনুবাদ করছিল। এতে রচনা উৎকট হয়ে যাচ্ছিল। যেটা জানানো দরকার সেটা না জেনে পাবলিক অন্য কিছু বুঝতে পারছিল, অন্য কিছু দিকে তাদের দৃষ্টি চলে যাচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু প্রাবন্ধিক যেখানে যে গ্যাসটা মানুষের পক্ষে ভালো, সেটাকে এমনভাবে ব্যাখ্যা দিয়েছে যে মানুষ সেই গ্যাসের সম্পর্কে একটা অন্য ধারণা, ভুল ধারণা আয়ত্ত করছে। যেমন অক্সিজেন সম্পর্কে এমন একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যেটা তোমরা যখন আলোচনা হবে তখন বুঝতে পারবে যে অক্সিজেন আমাদের কতটা প্রয়োজনীয়। অক্সিজেন আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, আর আমরা যদি বাঁচি তবেই তো আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে। একটা মৃত মানুষের স্বাস্থ্যের তো উন্নতি হওয়া সম্ভব নয়। তো সেখানেও দেখা গেছে অন্য ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তো এরকম অনেক যখন ভুল দেখলেন রাজশেখর বসু, এরকম প্রবন্ধ যখন তিনি পাঠ করলেন যে বাংলা ভাষায় বিজ্ঞানকে জানাতে গিয়ে অনেক প্রাবন্ধিক উল্টাপাল্টা তথ্য দিয়ে বসে আছে, তখন রাজশেখর বসু বাধ্য হয়ে তিনি নিজেই কলম ধরলেন এবং সেই সমস্ত প্রাবন্ধিকদের উদ্দেশ্যে বললেন কিছু কথা, যে কিভাবে বাংলা বিষয়ে প্রবন্ধ লিখতে হয় এবং তারা কি কি ভুল করছে আর ভুলগুলোকে কিভাবে শোধরানো যাবে। এই বিষয় নিয়ে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞানের আলোচনা।
তো এই আলোচনা করতে গিয়ে প্রাবন্ধিক আরও কিছু কথা বলেছেন, যেমন বাংলা ভাষা বিজ্ঞান যাদের জন্য লেখা হয় তাদেরকে কটি শ্রেণীতে ভাগ করা হয় এবং তাদের বয়স কত, তারা কি কি জানে কি কি জানে না, এই সমস্ত তথ্য। প্রবন্ধ সম্পর্কে আরেকটা কথা বলতে হয় যে প্রবন্ধ শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, মানে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে প্রাবন্ধিক তথ্য দিবেন, তথ্য বিশ্লেষণ করবেন এবং প্রবন্ধের শেষ পর্যায়ে এসে একটা সিদ্ধান্তে বা একটা যুক্তিতে উপনীত হবেন। এই হচ্ছে প্রবন্ধ। তো সেরকম আজকের আমাদের প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান লিখেছেন জনপ্রিয় বাংলা সাহিত্যিক, অনুবাদক এবং রসায়নবিদ রাজশেখর বসু। তার ছদ্মনাম পরশুরাম। শুরু করছি প্রবন্ধ। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। আমি এখানে শ্রেণী ভাগ করে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাঠক, অর্থাৎ যাদের জন্য বাংলা বিষয়ে প্রবন্ধ লেখা হচ্ছে, মানে যারা পাঠ করবে, যারা বাংলা বিষয়ে প্রবন্ধ পাঠ করে তাদেরকে আমাদের প্রাবন্ধিক রাজশেখর বসু দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পাঠক। তাহলে যাদের জন্য বাংলা বিষয়ে প্রবন্ধ লেখা হয় তাদের দুটি শ্রেণীতে ভাগ করেছেন প্রাবন্ধিক রাজশেখর বসু। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তাহলে প্রথম শ্রেণীর যারা পাঠক তারা ইংরেজি জানে না। ভালো করে খেয়াল করবে কিন্তু, প্রথম শ্রেণীর যারা পাঠক তারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। আর এই শ্রেণীতে কারা পড়ে? অল্প বয়স্ক ছেলে মেয়ে, মানে কম বয়সী ছেলে মেয়ে, আর হচ্ছে কি অল্প শিক্ষিত বয়স্ক লোক। অল্প শিক্ষিত বয়স্ক লোক আর অল্প বয়স্ক ছেলে মেয়ে, এরা প্রথম শ্রেণীতে পড়ে। এরা কি ইংরেজি জানে না বা অতি অল্প জানে? এবার দেখি দ্বিতীয় শ্রেণীর পাঠকদের মধ্যে কি কি জানে আর কি কি জানে না ওরা। দ্বিতীয় শ্রেণীর যারা পাঠক, দ্বিতীয় যারা ইংরেজি জানে, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে এবং ইংরেজি ভাষাতে লেখা এমন কিছু অল্পাধিক, অল্পের অধিক, মানে কিছু বেশি আর কি, কি পড়েছে? বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়েছে, ইংরেজিতে পড়েছে। দ্বিতীয় শ্রেণীর পাঠক তারা ইংরেজি জানে, দ্বিতীয় শ্রেণীর পাঠক তারা ইংরেজি জানে এবং ইংরেজি বিষয়ে কিছু বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়েছে। কথাটা আরেকবার খেয়াল করতে হবে, যাদের জন্য বাংলা বিষয়ক প্রবন্ধ লেখা হয় তাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, প্রথম শ্রেণীর পাঠক আর দ্বিতীয় শ্রেণীর পাঠক। আরেকটা তথ্য দিয়ে রাখি যে এরা সবাই বাঙালি, মানে দুই শ্রেণীর পাঠকই হচ্ছেন বাঙালি। প্রথম শ্রেণীর পাঠকেরও মাতৃভাষা বাংলা, দ্বিতীয় শ্রেণীর পাঠক তাদেরও মাতৃভাষা হচ্ছে বাংলা। এবার প্রথম শ্রেণীর পাঠক আর কি কি জানে বা আর কি কি জানে না এই বিষয়ে কিছু তথ্য আমরা পেয়ে যাব। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, পরিষ্কার কথা। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় মানে আগাম ধারণা, আগাম নলেজ, বিজ্ঞান সম্পর্কে কোনো নলেজ নেই। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, কিছু ইংরেজি পরিভাষা হয়তো তারা শিখেছে, জানে ইংরেজি কয়েকটা পরিভাষা, যেমন এখানে দিয়ে দিয়েছে টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এই সমস্ত তথ্য। এই ইংরেজি পরিভাষা সম্পর্কে তাদের জানে। টাইফয়েড কি নিশ্চয়ই জানি আমরা, টাইফয়েডটা কি জিনিস, এটা একটা অসুখ, ভাইরাস থেকে, ভাইরাস ঘটিত রোগ আর কি। আয়োডিন, আয়োডিন আমরা নিই তো লবণে পাই। মোটর, মোটর হচ্ছে কি চক্র থাকে এর মধ্যে, এটা একটা যন্ত্রচালিত ইঞ্জিন আর কি, মানে সেটা বিদ্যুৎ চালিত হতে পারে, আবার পেট্রোল ডিজেল এগুলো দ্বারাও সেগুলো চালিত হতে পারে। ক্রোটন, জেব্রা, এগুলো এক ধরনের জীব আর কি, সেগুলো সম্পর্কে আমরা ভালো করে জানি।
এই ক্রোটন জেব্রাটা কি, অনেক রকম। তাহলে এখানে কি কি পারিভাষিক শব্দ তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। আবার এর থেকে কিছু আরো বেশি তথ্য প্রথম শ্রেণীর পাঠক জানে, যেমন কি অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। যেমন স্থূল তথ্য বলতে মোটা তথ্য মানে একটু বেশি, যেমন জল আর কর্পূর উবে যায়। জল আর কর্পূর কি উবে যায় বলতে বাষ্পীভূত হয়ে চলে যায়, জল কর্পূর, কর্পূর। কর্পূরটা কি, এটা হচ্ছে এক ধরনের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা রাসায়নিক পদার্থ। জল আর এই রাসায়নিক পদার্থ কর্পূর এগুলো উবে যায়, অর্থাৎ বাষ্পীভূত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। আর কি জানে প্রথম শ্রেণীর পাঠক, তাহলে প্রথম বাড়িতে যখন খাতা করতে পারো, সেই খাতাতে আলাদা করে পাঠকদেরকে প্রথম শ্রেণীর পাঠক কি জানে, দ্বিতীয় শ্রেণীর পাঠক কি জানে, এদের বয়স কত, এর দ্বিতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে বয়সের কোনো ধারণা দেওয়া হয়নি। প্রথম শ্রেণীর পাঠক কি কি জানে কি জানে না তার একটা ছক, আর দ্বিতীয় শ্রেণীর পাঠক কি কি জানে তার একটা ছক করে নেবে। তো আর কি জানে তারা, আর জানে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। লাউ কুমড়ো জাতীয় গাছে কয়রকম ফুল হয়, দুরকম ফুল হয়, এগুলো জানে তারা। এইরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। যে এই যে উপরে কিছু তথ্য দেওয়া হলো, এই তথ্যগুলো গুটিকত তথ্য তারা জানে, কিন্তু সুশৃঙ্খল আধুনিক বিজ্ঞান, বর্তমানের বিজ্ঞানে যে আরো অনেক তথ্য ভান্ডার সমৃদ্ধ হয়েছে, নতুন নতুন অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, নতুন নতুন তথ্য, নতুন নতুন বিশ্লেষণ, সমস্যা এবং তার সমাধান, অনেক তথ্যই আবিষ্কৃত হয়েছে, অনেক নতুন নতুন জিনিস আমরা পেয়েছি, প্রযুক্তিগতভাবেও আমরা উন্নত হয়েছি। এই ধারণা, এই আধুনিক বিশ্বের আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি আর বিজ্ঞান সম্পর্কে প্রথম শ্রেণীর পাঠকের নলেজ নেই, এই বিষয়ে তারা জিরো। সেই জন্য এখানে বলে দিয়েছে যে এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত মানে কি, যে তারা ইংরেজি বিষয়ে অতটা পড়েও না, জানেও না, ইংরেজি বিষয়ে অত নাক গলায় না। মাতৃভাষা বাংলা, বাংলাতে যা কিছু পায় তাই পড়ার চেষ্টা করে। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। যেহেতু ইংরেজি নিয়ে অত চর্চা করে না, সেহেতু বাংলা ভাষায় যদি কেউ বিজ্ঞান লেখে, তো নিজের মাতৃভাষার প্রতি, মাতৃভাষা তো জানাই আছে এবং মাতৃভাষায় কিছু তারা পড়েছে, বাংলাতে তারা অনেক কিছুই পড়েছে, তো সেই বাংলাতে যদি তারা কোনো বিজ্ঞান রচনা পায়, তো যত্ন সহকারে সেই বাংলা বিজ্ঞান রচনাটা তারা পড়ে বুঝতে পারে। এই বিষয়ে তাদের ভাষাগত সংস্কার বিরোধী হয় না, ভাষা তাদের সংস্কার বিরোধী হয় না, কারণ মাতৃভাষা বাংলা আর বাংলা ভাষা তারা জানে, বাংলা ভাষায় পড়তেও জানে। তা বাংলা ভাষায় যদি পড়তে জানে, তারা যদি হাতের কাছে কোনো বাংলা বিষয়ক প্রবন্ধ পায়, তাহলে তো পড়তে পারবে, তো নিশ্চয়ই পারবে। কি কথা ঠিক না বা ঠিক? চিল্লাই কোন কইবেন না, থাক। এরকম সামান্য না, কোথা থেকে ছেড়ে দিলাম। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। মানে আমি এই বিষয়টা আরেকটু বলি, যে আমি বাঙালি, আমি তামিল ভাষা জানি না, ঠিক আছে, কিছুটা হয়তো দেখেছি, হঠাৎ করে যদি আমাকে তামিল এনে দিয়ে পড়তে বলে আর বুঝাতে বলে, আমার অবস্থা কি হয়ে যাবে সেটা নিজেই, আমরা প্রত্যেকে নিজে নিজে বুঝতে পারছি অবস্থাটা কি হবে। ডাল কেরাসিন থেকে অনেক কিছু হয়ে যেতে পারে, জগা খিচুড়ি। মানে এই যে বুঝতে পারছি না, ওই ভাষাটা যে বুঝতে পারছি না, এটাই হচ্ছে ভাষাগত সংস্কার, এটাই হচ্ছে তাদের সংস্কারের বিরোধী, ভাষাগত সংস্কারের বিরোধী। মানে ওই ভাষাটা সম্পর্কে কোনো নলেজ নেই, তুই বুঝতে পারবো কি করে, সম্ভব না এটা বোঝা। ছেলেবেলায় আমাকে, এবার প্রাবন্ধিক নিজের কথা বলছেন, নিজের কথা, ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। ভালো করে মনে রাখবে, কার? ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। মানে ব্রহ্মমোহন মল্লিকের লেখা, কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। কি লেখা ছিল সেখানে? যে এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর
এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর কি করতে হবে, একটা সমবাহু ত্রিভুজ যার দুইটা বাহু সমান অঙ্কন করতে হবে, আঁকতে হবে। আচ্ছা, এই কথাটা আমরা প্রত্যেকে তো বুঝতে পারলাম। একটা সরলরেখা, লাইনটা আরেকবার পড়ি, একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর কি করতে হবে, এক সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু ত্রিভুজ অর্থাৎ তিনটা ভুজ, তিনটা বাহু, তার তিনটা বাহু কি হবে, সমান হবে। তিনটা বাহুই কি হবে, সমান, সেটা সমবাহু ত্রিভুজ। এটা বুঝতে নিশ্চয় অসুবিধা হলো না। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। আর আমি এর মানে পরিষ্কার বুঝতে পেরেছিলাম, কারণ আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাতে পড়াশোনা করেছি, আর বাংলা জ্যামিতি আমাকে দিয়েছে, বাংলা ভাষায় লেখা আছে, বুঝতে পারবো না মানে অবশ্যই বুঝতে পারবো। সেই জন্য বলেছে ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। কিন্তু সমস্যা হবে তাদের যাদের মাতৃভাষা বাংলা অথচ বাংলাতে চর্চা না করে তারা কি করেছে, সেই বাল্যকাল থেকেই ইংরেজি চর্চা করেছে এবং ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করেছে। মাতৃভাষা বাংলা, বাংলাতে কথা বলতে পারে, বাংলাতে কিছুটা পড়তেও পারে, কিন্তু চর্চা করে ইংরেজি বিষয়, সবসময় ইংরেজিতে চর্চা। সেই সমস্ত বাঙালিদেরকে যদি হঠাৎ সামনে একটা বাংলা বই দেওয়া হয়, বাংলা জ্যামিতি বই দেওয়া হয়, তো সেটা পড়ে তার মানে উদ্ধার করতে তার কষ্ট হবে কি হবে না? নিশ্চয়ই কষ্ট হবে। প্রথম শ্রেণীর পাঠকের কিন্তু কষ্ট হবে না, কারণ ওর ইংরেজির অত দরকার পড়েনি, ও ইংরেজি বিষয়ে দরকার পড়েনি বলতে ইংরেজি বিষয় শেখেনি, বাংলাতে পড়েছে, বাংলাতে চর্চা ভালো করে, আর হচ্ছে বাংলা বিষয়ে প্রবন্ধ, বাংলা বিষয়ে যা কিছু পায় তাই পড়ে বুঝতে পারে। আর এখানে আমাদের প্রাবন্ধিকও তিনি বাংলাতে পড়াশোনা করেছেন এবং তিনি বাংলা যে জিওমেট্রিটা পেয়েছিলেন সেটা তিনি পড়ে বুঝতেও পেরেছেন। কিন্তু সেই জিওমেট্রি যদি বাঙালি অথচ ইংরেজি চর্চা করে এমন কাউকে দেওয়া হয়, তার পড়তে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। এটা একটা উদাহরণ প্রাবন্ধিক নিজেই দিয়েছে। যে লোক আজন্ম ইজার পড়েছে তার কাছে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। যে লোক ইজার বলতে ঢোলা ঢালা পায়জামা, আর কি ঢোলা ঢালা পোশাক, মানে নিম্নাংশের, লোয়ার পোর্শনের। তো এই যে লোক ইজারটা কি, ইজার পড়তে অত কষ্ট নয়, পা ঢুকালো, ঝটাম করে উপরে টেনে নিয়ে ওই ফিতে বেঁধে দিল, বাস হয়ে গেল, বেশি খাটনি নাই। কিন্তু যে লোক আজীবন ধরে মানে বড় ছোট থেকেই এই ইজার পড়ছে, তাকে হঠাৎ করে যদি একটা ধুতি দেওয়া হয়, ধুতি হচ্ছে লম্বা শাড়ির মতো, সে ধুতিটা নিয়ে কি ওই যেরকম করে ধুতি পরে হয়ে পড়তে পারবে কি? পারবে না। আমি কনফার্ম, আমি শিওর ও পারবে না। এবং এই বিষয়ে প্রাবন্ধিকও শিওর সে পারবে না, কারণ তাকে যদি হঠাৎ করে ধুতি এনে দেওয়া হয়, ধুতিটা ওই পরলে হাইস্ট পেঁচায় পেঁচায় পড়বে ওই, কিন্তু যেভাবে ধুতি পরে সেভাবে পড়তে পারবে না। ঠিক সেরকম যে লোকটা আজীবন ধরে প্রথম থেকেই বাল্যকাল থেকে ইংরেজি চর্চা করছে, তাকে হঠাৎ করে বাংলা কোনো কিছু এনে দিলে সে বুঝতে পারবে না, তার অবস্থা অনেকটা ওই কি বলে না, একটা ওই হয়ে যাবে। আর এদিকে আরেকটা কথা প্রাবন্ধিক বলেছেন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। দেশি বলতে আমাদের সরকার, মানে তৎকালীন সময়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিভিন্ন সরকারি কাজকর্মে দেশি পরিভাষা, মানে আরও বাংলা ভাষা নতুন নতুন করে আপডেট করে নিয়ে, পুরাতন বাংলা ভাষাগুলোকে আবার নতুন নতুন করে তুলে এনে সেগুলোকে ব্যবহার করছিল। তাতে অনেকের মুশকিল হয়ে পড়ছিল, কারণ তারা সেই পুরাতন শব্দগুলো, বাংলার তো আরও এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমরা বাঙালি কিন্তু সেই শব্দগুলোর মানে আমরা জানি না, এমন অনেক বাংলাই আছে। তো ওরকম বাংলা শব্দগুলো তুলে এনে রাজকার্যে, মানে সরকারি কাজকর্মে চালাচ্ছিল। তাতে যারা রাজকর্মচারী, মানে সরকারি কর্মচারী, অফিস আদালতে চাকরি করে, তাদের একটু মুশকিল হচ্ছিল, কারণ সেই সমস্ত বাংলা তারা পড়েইনি, তো বুঝবে কি করে? সেই জন্য তাদের নতুন নতুন করে শিখতে হচ্ছিল। এবার চলে যাই পরের পেজে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না।
এই বিষয়টা আমি গোটার আগে পড়ে নিই, তারপর বোঝাচ্ছি বিষয়টা। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে কি করতে হবে, বুঝতে হবে। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। পাশ্চাত্য বলতে কি, আচ্ছা প্রাচ্য আর পাশ্চাত্যটা কি জিনিস? প্রাচ্য হচ্ছে ম্যাপের মধ্যে, আমাদের ভূগোলের ম্যাপে পূর্বের দিকের দেশগুলি হচ্ছে প্রাচ্য আর পশ্চিমের দেশগুলিকে বলা হয় পাশ্চাত্যের দেশ। তো পাশ্চাত্যের দেশ অর্থাৎ বিদেশি, আমাদের কাছে বিদেশি, বিদেশিদের তুলনায় প্রথম শ্রেণীর পাঠককে বেশি চেষ্টা করতে হয় না, কারণ তাদের যে ভাষাটা, এখানে বিশেষ করে ইংল্যান্ডের কথা যদি আমরা ধরি, তো সেখানে তাদের মাতৃভাষা কি, ইংরেজি। আর আমাদের প্রথম শ্রেণীর পাঠকের মাতৃভাষা কি, বাংলা। তো আমাদের প্রথম শ্রেণীর পাঠক তারও মাতৃভাষা বাংলা, পাশ্চাত্য দেশের যে পাঠক তার মাতৃভাষা ইংরেজি, সে ইংরেজিতে প্রবন্ধ পড়ছে, আর আমাদের পাঠক বাংলাতে প্রবন্ধ পড়ছে। দুজনেই মাতৃভাষায় স্ব মাতৃভাষায় পড়ছে, দুজনের বুঝতে কি অসুবিধা হবে? হবে না। কিন্তু অসুবিধা তখনই হবে, কাদের অসুবিধা হবে? দ্বিতীয় শ্রেণীর পাঠকের অসুবিধা হবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, মানে রচনা, সন্দর্ভ বলতে রচনা, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিয়েছে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে, এটাকে বলছে পূর্ব সংস্কার। পূর্ব সংস্কার বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। বিষয়টা তাহলে আরেকবার আমি বোর্ডে বলে দিচ্ছি, যে প্রথম শ্রেণীর পাঠক তার মাতৃভাষা বাংলা, দ্বিতীয় শ্রেণীর পাঠক তারও মাতৃভাষা বাংলা, পাশ্চাত্য দেশীয় পাঠক তার মাতৃভাষা ইংরেজি। এবার একটা প্রবন্ধ, বাংলা প্রবন্ধ, প্রথম শ্রেণীর পাঠক সে বাংলা ভাষায় রচনা করলে বুঝতে পারে, তার সমস্যা হয় না। তাকে যদি বাংলা ভাষায় কোনো প্রবন্ধ দেওয়া হয়, সে বুঝতে পারবে তো? নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ তার মাতৃভাষা বাংলা আর বাংলাদেশে পড়ছে। এবার পাশ্চাত্য দেশের পাঠক, সে ইংরেজি, তার মাতৃভাষা ইংরেজি এবং সে ইংরেজিতেই পড়াশোনা করেছে, তাকে যদি ইংরেজি কোনো বিজ্ঞান বিষয়ক রচনা দেওয়া হয়, সে বুঝতে পারবে তো? পারবে। তাহলে এদের দুজনের বুঝতে কোনোই অসুবিধা হবে না, মাতৃভাষা বাংলা আর মাতৃভাষাতেই পড়ছে। কিন্তু বুঝতে বেশি অসুবিধা হবে কার? দ্বিতীয় শ্রেণীর পাঠকের, কারণ তার মাতৃভাষা বাংলা, কিন্তু বাংলা চর্চা না করে সে কি করে, ইংরেজিতে চর্চা করে। বাংলা ভাষায় রচনা পড়লে তার সমস্যা হবে, কারণ তার মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সে চর্চা করে বেশি কিসে, ইংলিশে। তাকে যদি হঠাৎ করে বাংলা বিষয়ে কোনো কিছু পড়তে দেওয়া হয়, তাহলে তাকে কষ্ট, এই পাঠক প্রথম শ্রেণীর পাঠকের থেকে বেশি কষ্ট করতে হবে। এদিকে পাশ্চাত্য দেশের যে পাঠক, মানে যে মাতৃভাষায় পড়ছে, তার থেকেও বেশি কষ্ট করতে হবে। এই যে একটা কথা বলেছে না, যে দ্বিতীয় শ্রেণীর পাঠককে পাশ্চাত্য দেশীয় পাঠকের থেকেও বেশি কষ্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর পাঠককে কেন পাশ্চাত্য দেশের পাঠকের সঙ্গে তুলনা করা হচ্ছে? কারণটা এটাই, দ্বিতীয় শ্রেণীর পাঠকের মাতৃভাষা বাংলা আর পাশ্চাত্য দেশীয় পাঠকের মাতৃভাষা ইংরেজি। দুজনের তো মাতৃভাষা, দুজনের স্ব মাতৃভাষায় তারা হচ্ছে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়বে। এর মাতৃভাষা ইংরেজি, সে ইংরেজিতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়বে। এর মাতৃভাষা বাংলা, এ হচ্ছে বাংলাতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পড়বে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠককে এর থেকে বেশি একটু কষ্ট করতে হবে, কারণ এর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সে বাল্যকাল থেকে চর্চা করছে ইংরেজি, হঠাৎ তাকে বাংলা বিষয়ক প্রবন্ধ পড়তে দেওয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার অসুবিধাটা একটু বেশিই হবে, এর থেকেও বেশি হবে, এর থেকেও বেশি হবে। এই হচ্ছে কথা। আর এরপরেও যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে নিজ নিজ গৃহশিক্ষক কিংবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এরপরে পাড়ায় চলে যাই, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো অনেক বাধা আছে। সেগুলো কি? বাংলায় পারিভাষিক শব্দ প্রচুর নেই, পরিভাষা কিন্তু বাংলায় অনেক নেই। এই পরিভাষা কি? পরিভাষা তোমরা পরের পেজের দিকে পেয়ে যাবে যে পরিভাষার কাজ কি। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার কাজ হচ্ছে ভাষাকে সংক্ষেপ করা ও অর্থকে সুনির্দিষ্ট করা। এটা অনেকটা সমাসের মতো আর কি। সমাস যেমন বড় শব্দকে ছোট করে দেয়। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঘরে আশ্রিত, অত কথা না বলে সংক্ষেপে বললাম আমরা ঘর জামাই। তো পরিভাষাটা একটু, একটা সমাজটা এক ভাষা থেকেই হচ্ছে হয়, বাংলাতে বড় শব্দ বাংলাতে ছোট করা হচ্ছে।
কিন্তু এখানকার পরিভাষা কি, বাংলা হচ্ছে ইংরেজি কোনো পরিভাষাকে বাংলায় ট্রান্সলেট করা হচ্ছে। যদিও পরিভাষাটা সমাসের মতোই, সমাসটা কি, আমাদের কোনো বড় শব্দকে সংক্ষিপ্ত করা হচ্ছে, পরিভাষাটাও সেরকমই সমাসের মতোই। সংক্ষেপে এটাই মনে রাখো, পরিভাষাটা অনেকটা সমাসের মতোই, বড় শব্দকে সংক্ষিপ্ত করা, মানে ভাষার সংক্ষেপ আর অর্থ সুনির্দিষ্ট করা। বাংলা ভাষায় আমাদের প্রচুর পারিভাষিক শব্দ নেই। কি বিষয়ে পারিভাষিক শব্দ নেই? বিজ্ঞান বিষয়ক বেশি পারিভাষিক শব্দ নেই। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে রচনা না করে স্বতন্ত্রভাবে রচনা করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষা সাম্য হয়নি, একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। আর এই পরিভাষার ঘাটতি মেটানোর জন্য পূর্বে, মানে কয়েক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের কয়েকজন বিদ্যোৎসাহী, মানে বিদ্যার প্রতি উৎসাহী লেখক পরিভাষা রচনা করতে গিয়েছিল, কিন্তু তারা একটা ভুল কাজ করেছিল। ভুল কি? তারা যে কোনো একটা টপিক নিয়ে, বেশ কয়েকজন একটা টপিক নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেল এবং সেখানে গিয়ে তারা নিজ নিজ মতো একটা শব্দের পরিভাষা করছে, মানে পরিভাষাটা কি, ইংরেজিতে বাংলায় ট্রান্সলেট করছে, যদিও সেটা অনুবাদ। তো আমাদের যে আমরা ম্যাঙ্গো এটা একটা ইংরেজি শব্দ, ঠিক আছে? সাপোজ ম্যাঙ্গো এটা একটা, এই শব্দটাকে বাংলায় করলে কি হবে? তো একটা শব্দ নিয়ে বাংলায় তার অর্থটা কি লিখতে পারি আমরা? এটা একটা বিদেশি শব্দ, এটা বাংলায় বাংলায় এটাকে আমরা কি বলবো? এরকম মানে শব্দ তৈরি করার চেষ্টা করছিল বা অনুবাদ করার চেষ্টা করছিল, কিন্তু বাংলায় যথেষ্ট শব্দ ছিল না। সেই জন্য বেশ কয়েকজন বঙ্গীয় পরিষদের বিদ্যোৎসাহী লেখক যে কোনো একটা টপিক নিয়ে নিজ নিজ বাড়িতে গিয়ে নিজের ইচ্ছা মতো বাংলা শব্দ তৈরি করছিল। তার ফলে তাদের বিষয়টা এক হয়নি। তারা যখন নিজ নিজ রচনাগুলো নিয়ে আবার এক জায়গায় একত্রিত হলো, তখন সমস্যা দেখা গেল। কি সমস্যা দেখা গেল? দেখা গেল একটা শব্দের অর্থ বিভিন্ন রকম হয়ে গেছে। এ লিখেছে ম্যাঙ্গো, মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। কেউ হয়তো লিখেছে ম্যাঙ্গো বলতে আম, কেউ হয়তো লিখেছে ম্যাঙ্গো বলতে ওমা বা কিছু একটা, মানে বিভিন্ন রকম হয়ে গেছে আর কি ম্যাঙ্গো শব্দটার অর্থ। একটা ইংরেজি শব্দ অনেক রকম অর্থ বের করে দিয়েছে। তার ফলে কি একটা ইংরেজি শব্দের যদি অনেক রকম অর্থ হয়ে যায়, তাহলে আমাদের অসুবিধা হবে কি না? নিশ্চয়ই অসুবিধা হবে। সেই জন্য তাদের পরিভাষা রচনাটা ঠিক হয়নি। আর ইংরেজি সংজ্ঞাটাকে বাংলায় অনুবাদ করতে গিয়ে তাদের ঝামেলা হচ্ছিল। কিরকম ঝামেলা? ওই যে এক একজন এক এক রকম অর্থ বের করেছে, তো এক একজন যদি একই রকম অর্থ বের করে, সেগুলো একই সঙ্গে পেশ করা, জনসমক্ষে প্রচার করা যাবে কি? কখনোই যাবে না, কারণ অসুবিধা হবে। বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। কিন্তু 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা নতুন পরিভাষা তৈরির জন্য যে সমিতি গঠন করেছিল, তাদের প্রচেষ্টা সফল হয়েছে, কারণ তারা সবাই একসাথে বসে একটা অর্থ নিয়ে, একটা শব্দ নিয়ে অর্থ বের করেছে। সবাই সিদ্ধান্ত নিয়ে একটাকে সাপোর্ট করেছে। সেই জন্য তাদের প্রচেষ্টা সফল হয়েছিল, কারণ তারা সবাই মিলে একসাথে সেই কাজটা করেছিল। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে ত্রুটি হতে পারে। আর এই পরিভাষা রচনায় একজনের কাজ নয়, সবাই মিলেমিশে যদি ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত, আরও অনেক বিদ্যোৎসাহী লেখক, বিজ্ঞান বিষয়ক পণ্ডিত, বিজ্ঞানী, এরকম সবাই মিলে যদি একসাথে বসে কাজটা করে, তাহলে যে কোনো একটাই সিদ্ধান্ত আসবে। সবার সিদ্ধান্ত মিলে একটা সিদ্ধান্ত তৈরি হবে। কিন্তু সেটা কি একজনের কাজ নয়, কীভাবে করতে হবে? সমবেতভাবে করতে হবে। কিন্তু বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে একা একা এটা হবে না, সবাই মিলে একসাথে করতে হবে। ব্যাটারি লো।